বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যস্ফীতির প্রবল অভিঘাতে যখন বহু দেশের অর্থনীতি টালমাটাল, তখন সকল সেক্টরে সংকটাপন্ন অবস্থার মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করে বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পরই চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ না থাকা, পুরনো চুক্তি বাতিল হয়ে যাওয়া সহ নানামুখী জটিলতায় পড়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, যার সবশেষ ধাক্কা আসে গত 21শে জুলাই। সেদিন দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে আগুন ধরে যাওয়ায় তা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর টানা 25 দিন তীব্র গ্যাস সংকটে পড়ে বাংলাদেশ। যদিও সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই টার্মিনাল সংস্কার করে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে সরকার। গ্যাসের ঘাটতি মেটাতে দ্বিগুণ দামে বিশ্ববাজার থেকে একের পর এক বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি। এরপরও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি গ্যাস সংকট। স্বস্তির খবর নেই বিদ্যুৎ উৎপাদনেও, উল্টো বাড়ছে সরকারের ভর্তুকি। চলতি অর্থবছরে 2 মাসের কম সময়েই এ খাতে ভর্তুকি ছাড়িয়েছে 5,000 কোটি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত আমদানি নির্ভরতাই জ্বালানি সংকটের বড় কারণ। তবে এই আমদানি নির্ভরতার জন্য বর্তমান সরকার দায়ী নয় বলে স্বীকার করেছেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে সংকট সমাধানে আমদানি নাকি দেশীয় গ্যাস অনুসন্ধান, কোনটি বেশি জরুরি? সংকট নিরসনে আছে কি কোনো স্থায়ী সমাধান? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান রানা এবং সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, আজকে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। গত 24 অগস্ট অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাইলেই কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারবো না। আমাদের হয়তো কালকেই সকালবেলায় আসলে এরকমভাবে আগের মতন বিদ্যুৎ আর গ্যাস একেবারে পরিপূর্ণ হয়ে যাবে, সেই প্রত্যাশাটাও এই মুহূর্তে বাংলাদেশের মানুষের নাই। কিন্তু সংকট কাটিয়ে একটা ভালো অবস্থায় যেতে প্রায় 2 বছর সময় লাগতে পারে বলে উনি যে মন্তব্য করেছেন, মানে সত্যি কি আসলে 2 বছরের মধ্যে পাবো, 2 বছর পরে পাবো, নাকি 2 বছর আগেই আসলে পাওয়ার একটা সম্ভাবনা আছে? প্রথম কথা হচ্ছে যে ইন্টেনশনটা যদি ঠিক থাকে, আমি মনে করি অনেক কিছু করা সম্ভব, কিন্তু 2 বছরের মধ্যে পুরা চাহিদা পূরণ হবে এটা আমি বিশ্বাস করি না। এটা অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর লাগবে যদি আমরা নিয়তটা সঠিক রেখে এবং সেই পদক্ষেপ নিয়ে চলি। আমরা যদি বিগত সরকারগুলোর মতো আমরা তথাকথিত অ্যাডভাইজার এবং পরামর্শক নিয়ে চলি, যারা কিন্তু বিশেষভাবে শিক্ষিত লোক, কিন্তু তারা হচ্ছে রকেট সায়েন্সের লোক, তারা কিন্তু এই এক্সপ্লোরেশনের লোক না। আপনার ফুটবল খেলতে গেলে ফুটবল প্লেয়ার লাগবে, বেস্ট ক্রিকেট প্লেয়ার দেওয়া হয় না। এবং এরা কিন্তু 2001 সাল থেকে এরা কিন্তু এই রাজত্ব করে আসতেছে এবং এখনও করতেছে। যারা 2001-এ প্রথমে চেষ্টা করছে শেখ হাসিনার সরকারের শেষ সময়, গ্যাস একবারে ভারতে এই মুহূর্তেই এক্সপোর্ট করতে হবে, না করলে পচে যাবে, হ্যাঁ এটা রেখে লাভ কি? তারা 2001-এ খালেদা জিয়ার সরকার আসার পরপরই তার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল। উনি ইনিশিয়ালি কিছুটা সম্মত হলো, পরবর্তীকালে বাস্তবতার কারণে উনি কিন্তু ওখান থেকে সরে এসেছিলেন। কিন্তু যেহেতু তারা গ্যাসে ভাসাচ্ছিল, সেই জন্য আর এক্সপ্লোরেশনের দিকে আর তেমন কোনো গুরুত্ব উনি দেননি। এবং এটার পিছনে আমাদেরও দায়িত্ব ছিল, ইন্ডিয়ানরা আমাদের উপরে যে প্রেশার ক্রিয়েট করেছিল, আমেরিকান কোম্পানিগুলো তাদের ইমিডিয়েট গেইনটা দেখছিল, উইদিন বাংলাদেশ যে তার যে মার্কেট আছে সেটাকে তলায় দেখার চেষ্টা করেন। আমি সার্ক এনার্জি ট্রেড এবং এটাতে ফেল করার পরে তারা সার্ক এনার্জি ট্রেড স্টাডির নামে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায় একটা প্রজেক্ট করে ওখান থেকে একটা রিকমেন্ডেশন আনার চেষ্টা করলো যে এখানে এত গ্যাস আছে, এটা গ্যাস রেখে লাভ নেই, এটা বিক্রি করতে হবে। অ্যান্ড ঘটনাচক্রে 3 মেম্বার যে টিম ছিল, সেই টিমের মধ্যে আমি একজন ছিলাম। তা আমাদের ফার্স্ট মিটিংটা ছিল নেপালে। তো নেপালে মিটিংটা হলো না, কারণ নেপালে তখন চাক্কা জাম, আমরা যেটা হরতাল বলি, সেটা চলতেছিল। শুধু আমরা বাংলাদেশ আর ভুটান এই 2টা দেশ গেছিলাম, যার জন্য হলো না। বাট ওখানে যে কি নোটিস পেপারটা যার তৈরি করার দায়িত্ব ছিল, টাটা এনার্জি রিসার্চ ইনস্টিটিউটের চিফ ইকোনমিস্ট ডক্টর লীনা শ্রীবাস্তব, তো সেও গেছিল।
তো তার কাছ থেকে আমি তার পেপারটা দেখলাম, দেখে আমি আকাশ থেকে পড়লাম। ইন্ডিয়া এবং পাকিস্তানের গ্যাস রিজার্ভ দুটাকে একত্রিত করলে তার থেকে বড় হচ্ছে বাংলাদেশের গ্যাস রিজার্ভ। তা আমি ডক্টর লীনাকে বললাম যে তোমার যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছ এটা ঠিক না, এটা বাস্তব চিত্রটা এটা। এবং সে যেভাবে অ্যাক্ট করলো আমার সঙ্গে, আমার মনে হলো যে আমি যা বলছি সব সে বুঝছে, যার জন্য আমি কিন্তু এটা নিয়ে পরবর্তীকালে কোনো কিছুই করলাম না। 6 মাস কি 9 মাস পরে নেক্সট ইয়েটা ছিল দিল্লিতে, এই সার্ক এনার্জি ট্রেড স্টারের। ওখানে যাই দেখি একই চিত্র। আমি দাঁড়ায় কথা বলতে চাইলাম, কিন্তু যে ভদ্রলোক চেয়ার করতেছিলেন উনি বলেছে, লীনা তুমি বসো, এলাহির প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তো বলে যে আমরা এত গ্যাস বাংলাদেশে, আমরা সামান্য একটু গ্যাস চাইলাম, সেটা আমাদেরকে দিল না। এটা শুনে মালদ্বীপের এক ছাগল সে লাফ দিয়ে উঠলো যে হ্যাঁ, ইন্ডিয়াকে দিলে আমরাও তো কিছু পেতে পারতাম। তারপরে সে শুরু করলো, মানে সত্যিকার অর্থে কি সেই সময় আসলে আমরা গ্যাসে পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ ছিলাম? এক্সপোর্ট করার মতো অবস্থায় ছিলাম না, আমি বলি আপনাকে। তো আমাকে উনি বললেন যে মিস্টার এলাহি, তুমি যেটা বলতেছো তোমার এটা তোমার ব্যক্তিগত ভার্সন, বাট লেট মি রিড ইউর পেট্রোবাংলাস ভার্সন। পড়ো, গ্যাস রিজার্ভ অফ বাংলাদেশ ইজ 28 TCF. Read the next line. Out of which 8 TCF has been produced. আমি তার পরের লাইনটা একটু পড়ো, দিস ইজ P1 + P2 রিজার্ভ। তখন আমাকে বলে আমরা তো এইভাবে কেউ বলি না, তোমরা কেন এইভাবে বলো? আমি যে সেই জন্যই তো তোমাদেরকে এই কারেকশনটা দিছিলাম। আসলে এটা আমাদের দোষ ছিল, আমরা আমাদের গ্যাস রিজার্ভটাকে বেশি করে দেখাতে যে আমরা এই ডিজাস্টার, কোথাও না কোথাও একটা সমন্বয়হীনতার অভাব আসলে আমাদের ছিল। জি, মোহাম্মদ আনিসুর রহমান রানা, আপনার কাছে আসে। এই যে রিজার্ভকে বেশি করে দেখানোর যে প্রবণতার কথা বললেন মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, সেখান থেকে আসলে আমাদের একটা বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে, অন্তত এখন আমরা সেটা বিশ্বাস করতে চাই। মানে যারা এই ক্ষেত্রের লোক নয় তাদেরকে দিয়ে এই পুরো ক্ষেত্রটি চালানো হচ্ছে, এই যে কথাটি উনি বললেন, সেটাকেও কি আসলে আপনি মনে করেন যে যে জ্বালানি খাতে দীর্ঘদিনের যে দুর্বলতাগুলো আছে তার মধ্যে এটি একটি অন্যতম দুর্বলতা? জ্বালানি খাতে ধন্যবাদ। স্যার যেটা বললেন সেটা তো অনেকাংশ সত্যি, যে আসলে আমাদের দেশে মানে অ্যাপ্রোপ্রিয়েট মানুষ যেখানে থাকার কথা অনেকেই হয়তো সেই জায়গায় নেই। কিন্তু ঠিক সেভাবেই আপনি যেভাবে শুরু করলেন যে একটা সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে আজকে 6 মাস, তো এখন তাকে একটু সময় দিতে হবে আসলে, যে সে অনেকগুলো বোঝা কাঁধে নিয়েই জন্মগ্রহণ করেছে। আপনি বৈশ্বিক যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বলেন, এবং আপনি বিগত 15 বছর বা 17 বছরে যে পুঞ্জীভূত এই তেল গ্যাসের সমস্যা বা পাওয়ার সেক্টরের সমস্যা নিয়েই তো সে এসেছে। এটা তো আসলে একদিনে তৈরি হয়নি। আপনি 15 বছর ধরে যে ঘরটি নোংরা হয়েছে সেটা আসলে একদিনে পরিষ্কার করাও সম্ভব নয়। তো এখন সেভাবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমি যেহেতু কাজ করি এই লাইনে, আমাদের বিদ্যুৎ মন্ত্রী এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ওনারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যোগ্য লোককে প্রোভাইড করার জন্য। আমরা জিওলজিস্ট, স্যারও জিওলজিস্ট, আমিও জিওলজিস্ট, আশরাফ ভাইও রাজনীতি আপনার জ্বালানি বিশ্লেষক। দেখেন আজকে কিন্তু আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন যে আমাদের গ্যাসের পরিস্থিতিটা কি আমরা হয়তো বলতে পারবো। তো আমার কাছে যেটা মনে হয়, প্রথমে স্যার যেটা শুরু করেছিলেন আমি একটু অ্যাড করতে চাই, যে আমাদের অনেকগুলো সমস্যা তো হয়েছে। এখন আপনি স্যারকে যে প্রশ্নটা করলেন যে এখনই এটা সমাধান হবে নাকি, আপনার আমাদের যেই মেইন রিজার্ভারগুলো ছিল, যেই গ্যাস ক্ষেত্রগুলো, তিতাস বলেন, বিবিয়ানা বলেন, জালালাবাদ বলেন, সেগুলো থেকে কিন্তু ক্রমাগত গ্যাস উত্তোলন হ্রাস পাচ্ছে। এখন আমার যেই FSRU আছে, আমার যে LNG ইম্পোর্ট করা হচ্ছে, সেখানে আমার 1200 MMFCF থেকে আমি যদি 1600-তে উত্তীর্ণ করি, সেটা করতে লাগবে আরও 2 বছর সময়। ঠিক এই 2 বছরের মধ্যে আমার 400 বাড়বে, কিন্তু আমার বিবিয়ানাতে আমি একজন জিওলজিস্ট হিসেবে যেটা বুঝছি, এটা কিন্তু শেষের দিকে আমার 300 কিন্তু ওখানে হ্রাস পাবে। তাহলে একটা সংকট কিন্তু থেকেই যাবে। আবার আপনি যে এলএনজির কথা বললেন, মানে গ্যাসের উৎপাদন যেহেতু কয়েক বছর ধরে কমছে, যে কথাটি আপনি বলেছেন, এই ঘাটতিটা পূরণ করতে এলএনজি যেটি আমদানি করা হচ্ছে সেটাও আসলে ব্যয়বহুল এবং সেটা সরবরাহ এখন অনেকটাই অনিশ্চিত। হ্যাঁ, অবশ্যই সেটা ব্যয়বহুল। এলএনজির যে আমদানি নির্ভরতা, সেটা তো স্বল্পমেয়াদী সমাধান হওয়ার কথা ছিল আমাদের। আমরা কেন দীর্ঘমেয়াদী আমরা এলএনজি নির্ভর হয়ে যাচ্ছি? আমরা কেন আমদানি নির্ভর হয়ে যাচ্ছি বা হয়ে গিয়েছি? আমাদের দেশীয় অনুসন্ধানের প্রতি যে অনাগ্রহ
তৈরি হয়েছে গত 15 বছরে, সেটার খেসারত আমরা এখন দিচ্ছি। এক কথায় আমি এটা বলবো, মানে সেই অনুসন্ধানটা এখন নতুন করে শুরু করলে কি আপনার মনে হয় এখন যে নতুন করে তো কিশোর থেকে আমরা সরকার বেরিয়ে আসতে চেষ্টা পারবো? করছে। আপনি এই যে আশরাফ ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সরকার কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে 150টি কূপ খনন করবে। তারপরে আপনার আমাদের যে ল্যান্ড বেস এলএনজি টার্মিনালের দিকেও সরকার হাত দিয়েছে, সেটা কাজ শুরু হয়েছে। এবং আরেকটা FSRU দুটো আছে, আরেকটা আনার ক্ষেত্রেও সরকার কাজ শুরু করেছে, অলরেডি প্রক্রিয়াধীন এটা। এখন আপনি যদি বলছেন, আপনার প্রশ্নটা আরেকবার যদি আমাকে বলেন। এই যে আসলে আমরা এলএনজি হ্যাঁ, এলএনজি দিয়ে নির্ভর। ঘাটতিটা মেটানোর আচ্ছা, চেষ্টা এলএনজির ঘাটতিটা দেখেন, আমরা যে বাপেক্সকে আমরা কত পয়সা দিই গ্যাস উত্তোলনের জন্য, আমরা বাপেক্সকে আমরা দিই 4 টাকা। আমরা সিলেট গ্যাস ফিল্ড বা বাংলাদেশ গ্যাস ফিল্ডকে আমরা দিচ্ছি তার চেয়েও কম। আর এলএনজি আমরা আনছি 62 টাকা, প্রায় 15% বেশি, 15 গুণ বেশি তার থেকে। মানে আমার যেই দেশীয় গ্যাস তার থেকে 15 গুণ বেশি দিয়ে আমরা আমদানির দিকে ঝুঁকে গেছি। এখন আমার যদি অনুসন্ধানের বিকল্প কিছুই হতে পারে না। আপনি 200 কোটি টাকা, 150 থেকে 200 কোটি টাকা লাগে একটা কূপ খনন করতে। আপনি যদি একটা কূপ খনন করেন, আপনি যদি সারা পৃথিবীতে কি, সারা পৃথিবীতে আপনি রেশিও হচ্ছে 8 থেকে 10টা কূপ খনন করলে আপনি একটা কূপ পাবেন। আমাদের বাপেক্সের রেশিও কি? আমাদের বাপেক্সের রেশিও হচ্ছে 3:1। 3টা কূপ খনন করে তারা একটা গ্যাস পেয়েছে। হ্যাঁ, এটা নেগেটিভ দিকও আছে, বাপেক্স ওই পরিমাণ কূপ খনন করেনি, এই জন্য রেশিওটা কম এবং কোথাও না কোথাও সাকসেসফুল। গিয়ে হয়তো সাধারণ জনগণ হিসেবে যেটুকু আমি বুঝতে পারছি, মানে আগুন লাগছে টার্মিনালে কিংবা গ্যাসের একটা সংকট আছে, সবই বুঝলাম, মানে নীতিগত জায়গায় গিয়ে আসলে যে সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলোতে একটা বড় পরিবর্তন প্রয়োজন। আশরাফ কাছে আপনার কাছে আসি, মানে নীতিগত, মানে নীতিতে যদি বলি যে সমস্যা, সেই সমস্যার জায়গাটিতে যদি নীতিগত সিদ্ধান্তের জায়গাটিতে আমরা একটা পরিবর্তন আনতে পারি, সেক্ষেত্রে কি আসলে এই সমস্যার সমাধান হবে বলে মনে হয়? দেখুন, পুরো জ্বালানি এবং গ্যাসের বিষয়টা গত 30 বছরে দেশের স্বার্থের চেয়ে ব্যক্তির স্বার্থে নীতি প্রণয়ন করা হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। কীরকম ব্যক্তির স্বার্থে? যখন বলা হচ্ছিল দেশ গ্যাসের উপরে ভাসছে, তখনও ব্যক্তি এবং কোনো আপনার সম্প্রদায়ের স্বার্থে ওই কথাগুলো বলা হচ্ছিল। এখন তার পরবর্তীতে এই যে বাপেক্সকে কূপ খনন করতে না দেওয়া এবং আপনার এলএনজি ডিপেন্ডেন্ট হয়ে ওঠা, এগুলো ব্যক্তি স্বার্থে, অলিগার্কদের স্বার্থে, এবং কুইক রেন্টালের মতো যে বিদ্যুৎ কেন্দ্রগুলো দাঁড় করানো হয়েছে, সেগুলো তার আদান প্রদান লেনদেনের স্বার্থে করা হয়েছে। কাজে আপনি যে বলছেন নীতির কথা, আমার ধারণা বাংলাদেশ এরকম একটা ইউনিক কান্ট্রি যেখানে নীতি প্রণয়ন হয় বাংলাদেশে রাষ্ট্রের পক্ষে না, নীতি প্রণয়ন হয় ব্যক্তি, সম্প্রদায় এবং গোষ্ঠীর স্বার্থে। আমরা গত 30 বছরে এর কোনো ব্যতিক্রম দেখিনি। আপনাকে ধরেন বাপেক্সের যে রেশিও 3:1, এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আচ্ছা, সেই বাপেক্সকে আপনি বসিয়ে রেখেছেন এবং এলএনজি নির্ভরতার দিকে বাংলাদেশ গেছে। আজকে আমরা যখন কথা বলছি, 1 বছর আগে এলএনজির দাম ছিল ইউনিট প্রতি ঠিক তার অর্ধেক, এবং আগামী 1 বছর পরে আমরা আপনার সাথে যদি আসি, হয়তো আজকের থেকে দ্বিগুণ হয়ে উঠবে। আপনি এই দামে এলএনজি কিনে সেটা আমাদেরকে কত ভর্তুকিতে দিবেন, এই নীতিগত সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে। এবং উনি যেটা গ্যাসের ইউনিট প্রাইসের কথা বলল, কাজেই খুব আপনাকে একদম বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে শুধু দেশপ্রেমওয়ালা একজন বুদ্ধিসম্পন্ন মানুষ হতে হবে পুরো পিকচারটি আপনাকে বুঝতে হলে। এখন গভর্নমেন্ট যখন দায়িত্ব নিয়েছে 6 মাস আগে, তার আগে যারা ক্ষমতায় ছিল, আমি অন্তর্বর্তী সরকারের কথা আপনাকে একটু বলি, 31টি সোলার বিদ্যুৎ প্যানেল প্রজেক্ট তারা ক্যান্সেল করে দিয়ে গেছেন। যদি না করতেন, আজকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে আপনি পেতেন। ওই সময়ে আমরা এটা নিয়ে কম কথা বলেছি, 2 বছরেও এটা নিয়ে কথা হয়নি, এবং তার মধ্যে একটা বড় অংশের ছিল বিদেশি বিনিয়োগকারীরা। আচ্ছা, এরপরে আপনি আশা করেন বাংলাদেশে এনার্জি সেক্টরে এফডিআই আসবে? আচ্ছা, ওইটার সাথে কি করা যেত? ধরেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের লেনদেনে তারা প্রজেক্ট পেয়েছিল, আমি ধরে নিলাম। পৃথিবীর সব জায়গায় এই ধরনের অনিয়ম হয়, তারপরে তারা রিনেগোশিয়েট করে, টার্মসগুলো ঠিক করে, প্রাইস ঠিক করে। বাট আপনি যদি দেশকে ভালোবাসতেন, 1000 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি আপনি আনার ব্যবস্থা করতেন। এই যে আপনি বিগত সরকারের কথা তুলেছেন, তো সেখানে একটু বলি, মানে একটা সময় আমরা দেখেছি যে জ্বালানি বিশেষজ্ঞরা এটিও বলেছেন যে অনেকটা আসলে সরকারের খানিকটা ইগো প্রবলেমের কারণেও এই সমস্যাটা বাংলাদেশের সাধারণ মানুষকে ফেস করতে হচ্ছে সাংঘাতিকভাবেই। আচ্ছা, সরকারের কি ইগো প্রবলেম থাকা উচিত? আচ্ছা, সামিটের একটি FSRU আপনি সেকেন্ডটা আপনি কমিশনিং করলেন না, ক্যান্সেল করে দিলেন, খুব ভালো কথা। সামিটকেও আপনি রিনেগোশিয়েট করতে পারতেন। সে ফ্যাসিস্ট আমলে
ফ্যাসিস্টের পুত্রের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক বলে সে কি কন্ট্রাক্ট করেছে, এটি জনগণ আরও ভালো জানতে পারত। ওই একই সামিট ভিন্ন নেগোসিয়েশনে বাংলাদেশের সাথে চুক্তি করছে, এটি আপনি দেখাতে পারতেন। অন্তর্বর্তী সরকার সেটিও দেখায়নি। কোনো বিকল্প করেছে সামিটের এফএসআরইউ এর বিকল্প? সেটি করলেও তো আপনার 2 বছর সময় লাগবে। কাজেই এই সরকারের ঘাড়ে যেটি পড়েছে এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। কূপ খনন না করা ফ্যাসিস্ট সরকারের, কুইক রেন্টালের মতো অলিগার্কদের হাতে পয়সা ছড়িয়ে দেওয়া ফ্যাসিস্ট সরকারের, অন্তর্বর্তী সরকারের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো বাতিল করে দেওয়া এবং এফএসআরইউকে আপনার কমিশনিং না করতে সামনে দেওয়া। আসলে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো উত্তরে যেতে হবে আমাদের, এবং এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের জন্য এই পুরো বিষয়টি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি বলি আপনাকে, বর্তমানে যে চ্যালেঞ্জগুলো আছে তার সাথে চ্যালেঞ্জ শুধু যোগই হবে। আপনার এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ যোগ হবে, মধ্যপ্রাচ্য অশান্ত হতেই থাকবে, এবং আপনি কি করে, এখন আপনার সমাধান হচ্ছে দুটি। একটি হচ্ছে আপনি স্বয়ংসম্পূর্ণ হতে পারেন কিনা দেশের ভেতরে কূপ খনন করে, এই জন্য সরকার যেটি বলেছে 150টা, আমি সাধুবাদ জানাই। দ্বিতীয় হচ্ছে আপনাকে এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে নজর দিতে হবে, এনার্জি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। এখন কি হচ্ছে জানেন, অ্যাডহক সলিউশন ভাবা হচ্ছে যে আরো কয়টা ট্যাঙ্কার নিয়ে আসা যায়, আরেকটা এফএসআরইউ নিয়ে আসা যায়। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আসলে ওটা ছাড়া কিন্তু ধরেন আপনি যখন আজকে ডেফিসিট মিট করবেন, কালকে কিন্তু সেটাই ডিমান্ড। আপনি যতবার মিট করবেন ততবার সেটিই ডিমান্ড, অথবা ডিমান্ড তার থেকে 30 ভাগ বেশি। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো আসলে সরকার নিচ্ছে কিনা, কিংবা আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি জ্বালানি সংকট নিয়ে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু এই উদ্যোগগুলো আসলে দীর্ঘমেয়াদে গিয়ে বাংলাদেশের জন্য কতখানি ইতিবাচক হতে যাচ্ছে, এই প্রসঙ্গে ফিরবো। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে মোহাম্মদ আনিসুর রহমান রানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো এখন আসলে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য ভাবা হচ্ছে সেটা হচ্ছে দেশীয় গ্যাসের অনুসন্ধান বাড়ানো, সেটি স্থলভাগ এবং সমুদ্র দুই জায়গাতেই। মানে দ্রুততম সময়ের মধ্যে কি আমরা নতুন করে আসলে দেশীয় গ্যাসের অনুসন্ধান বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছি? দ্রুততম সময়ের মধ্যে আমি বলবো যে এখানে দুটো উপায় আছে আপনার। একটা হচ্ছে আপনি স্বল্পমেয়াদী কিছু কার্যক্রম হাতে নেবেন, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদীতে কি হচ্ছে, আমরা দেখবেন আনড্রেইনড, স্যার ভালো জানেন, আনড্রেইন কম্পাউন্ডমেন্ট, একটা জায়গা থেকে আপনি গ্যাস তুললেন কিন্তু সেখানে কিছু পকেট জায়গায় গ্যাস রয়ে যায় আমাদের কূপগুলোতে, সেখান থেকে আপনি গ্যাস উত্তোলনের ব্যাপারে খুব দ্রুত কাজ করা উচিত। সিস্টেম লসটা আমাদের বন্ধ করা উচিত। আমি বাখরাবাদে যেরকম ছিলাম, ধরেন আমাদের সিস্টেম লসটা ছিল 6 পয়েন্ট সামথিং, আমরা 5.49 নামিয়ে এনেছি, এবং আমরা কিন্তু 2,81,00,000 টাকা এই কয়েকদিনে আমরা সেভ করতে পেরেছি। তারপরে আপনাদের এফএসআরইউ যে অবকাঠামো যেটা আমাদের আছে, সেখানে আমাদের নিরাপত্তাটা জোরদার করা উচিত, যেন আমাদের অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাই। অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত আমাদের, যে আমরা যেন সেটার দিকে খেয়াল রাখি। আর আপনি যদি দীর্ঘমেয়াদী বলেন, আমাদের অনুসন্ধানের বিকল্প তো আসলে কিছু নেই। কারণ আমি যেটা বলছিলাম আগের আলোচনায়, যে দেখেন আপনি যদি 10টা কূপ খনন করে আপনি যদি একটা কূপ পান, আপনার খরচ হচ্ছে হয়তো একটা কূপে একটা ড্রিলিং করতে আপনার 200 কোটি টাকার মতো খরচ হচ্ছে, সার্ভে সহ, সাইসমিক সার্ভে সহ। সেখানে কিন্তু আপনি 1 TCF গ্যাস পেলে আপনি সেটার বিক্রয় মূল্য হচ্ছে 1 লাখ কোটি টাকা। আপনি রেশিওটা চিন্তা করেন। এবং আমরা যদি কূপ খনন করতে যেয়ে আমরা যদি ব্যর্থ হই, সেই ব্যর্থ থেকেও কিন্তু আমাদের শিক্ষণীয় আছে, যে আমাদের সেই ডাটাগুলোও কিন্তু পরবর্তীতে, ব্যর্থর সময়টা কি আমাদের আছে? এটা সারা পৃথিবীর একটা কমন প্র্যাকটিস। আপনি ব্যর্থ হবেন, সেই ডাটা দিয়ে আপনি পরবর্তীতে সাকসেস হবেন, সেই ডাটা দিয়ে। আমি দেখছিলাম যে আরেকটি পদক্ষেপ নিয়েছে সরকার, গ্যাস সংকটে তেলের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন বাড়াতে চায় পিডিবি। মানে তেলের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন না হয় বাড়ালো, কিন্তু যেই পরিমাণ বকেয়া বিল আছে সেটা যদি আসলে পরিশোধ না হয়, সেটা আসলে সম্ভব না। সে ব্যাপারে তো আপনার অবশ্যই জোরদার করতে হবে। তো আমি যেটা বলছিলাম, যে দীর্ঘমেয়াদী কিছু প্রক্রিয়া আমাদের এখন থেকে হাতে নেওয়া উচিত। যেমন ধরেন আমাদের মাতারবাড়িতে একটা ল্যান্ড বেজ, একটা এলএনজি টার্মিনালের কথা কিন্তু হচ্ছে, এবং সরকার এগিয়ে গেছে। এফএসআরইউ যখন দুর্যোগের মুখে পড়বে, তখন কিন্তু এই মাতারবাড়ির স্থায়ী টার্মিনালটাকে এই কারণে আমাদের খুব দ্রুত আমাদের বাস্তবায়ন করা উচিত। গভীর সমুদ্রে আমাদের দেখেন, আমরা আজকে থেকে 2012 এবং 2014-তে আমরা সমুদ্র অঞ্চল জয় করলাম। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত সেখান থেকে গ্যাস উত্তোলন করলো, আমরা কিন্তু এখনও দর্শকের ভূমিকা, আমাদের বাপেক্স। এবং সেই কথা যদি আপনি বলেন, বাপেক্স যখন প্রতিষ্ঠিত হয়েছে, বাপেক্সের সমসাময়িক মালয়েশিয়ার পেট্রোনাস, তারপরে আপনি ভারতের ধরেন ওএনজিসি বা পাকিস্তানের ওজিডিসিএল, তারা কি করছে? তারা কিন্তু দেশের সক্ষমতা পূরণ করে বাহিরেও কার্যক্রম করতে। আমাদেরকে কি করতে হবে? আমাদের বাপেক্স, যেটা আমাদের প্রধান প্রতিষ্ঠান, এখানে বাপেক্সকে আমাদের
অবশ্যই অবশ্যই শক্তিশালী করার সময় এখনই। মানে এইটা আসলে দীর্ঘদিন ধরে এতগুলো সরকার পরিবর্তন হয়েছে, কারোই কি আসলে এই শক্তিশালী করার কথা মনে হয় নাই আশরাফ কায়সার? ওই যে আমি বলছিলাম যে আমরা তো মানে আমাদের অংশটা নিশ্চিত করতে চেয়েছি, বাপেক্সের ভেতর দিয়ে সেটি নিশ্চয়তা পরিপূর্ণ ছিল না। এই যে আপনি পেট্রোনাসের কথা বললেন, বাপেক্সের যখন জন্ম হয় পেট্রোনাস বাপেক্সের চেয়ে দুর্বল প্রতিষ্ঠান ছিল। সেই পেট্রোনাস এখন 34টা দেশে এক্সপ্লোরেশনের কাজ করে, আর বাংলাদেশে বাপেক্স পঙ্গু হয়ে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এটি ধারাবাহিকভাবে সব সরকার করেছে, কেননা তাদের একটা ধারণা হয়েছিল, দেখুন আপনি একজন পেশাজীবীকে তার কাজটা করতে দিবেন, একজন সায়েন্টিস্টকে, একজন জিওলজিস্টকে করতে দিবেন। কাজেই 3টিতে একটি পাওয়া বা 10টিতে একটি পাওয়া এটি পৃথিবীর জন্য খুবই স্বাভাবিক ঘটনা। আমাদেরকে ওই ধৈর্যটুকু ধরতে হতো, ধরলে কিন্তু আজকে 2026-এ এসে আমরা এই সংকটে পড়তাম না। এবং আপনি যে আমদানিকৃত এলএনজির উপরে আমার এনার্জি ইনফ্রাস্ট্রাকচার করতে চাচ্ছেন, এটি খুব ভালনারেবল। এটি আজকে সমুদ্রের কন্ডিশনের উপরেও ভালনারেবল। আগুন লাগলে কি হয় আমরা 1 মাস আগে দেখলাম। কাজে আপনার ভূমিতে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার না করেন তাহলে সেটার কিন্তু খুব একটা সেফটি হলো না। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ রিনিউয়েবলের দিকে কী করছে। আগের কথায় আমি আপনাকে উদাহরণ দিলাম, 31টি প্রকল্প বাতিল করে দিয়েছে। আমার মতে আগামীকাল সকালেই তাদেরকে আবার ডাকা উচিত, ডেকে রিনেগোশিয়েট করা উচিত। এবং ওই প্রকল্পগুলো শুরু হলে অন্তত আপনি বারবার জানতে চাচ্ছিলেন 6 মাস 1 বছরে কি হতে পারে। আবার ইন্ডাস্ট্রিগুলোতে আপনার সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ইনসেন্টিভ দেওয়া উচিত। যে দেশটির কথা আমরা বেশি বলতে চাই না তার নাম পাকিস্তান থেকে আপনি শিখতে পারেন সোলার এনার্জিকে তারা কি করে ব্যবহার করেছে, সরকারের রোল কি ছিল, প্রাইভেট সেক্টরের রোল কি ছিল। কাজেই আপনার বেস্ট লার্নিং, বেস্ট প্র্যাকটিস যদি কোথাও থাকে আপনি কুইকলি ওটা রপ্ত করে ফেলেন। কাঠমান্ডুতে গিয়ে আগে আমাদের চোখ জ্বলতো কালো ধোয়ার জন্য, এবার 1 মাস আগে আমি গিয়ে দেখলাম 70% গাড়ি ইভি। কাজেই নেপাল করতে পারে, পাকিস্তান করতে পারে, মালয়েশিয়া তো একটা সংকটে দাঁড়িয়ে আছে আমরা, বিদ্যুতেরও তো একটা না, সংকটে নিশ্চিতভাবেই দাঁড়িয়ে আছি আমরা। আপনি যদি সরকারের একটা টার্গেট হচ্ছে 10,000 মেগাওয়াট রিনিউয়েবল করতে চায়, টার্গেট থেকে আমরা প্রায় 90% পেছনে আছি। কাজে আপনি কি করে 4 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে ওই টার্গেটে যাবেন? এই কয়েকটা কুইক উইন করতে হবে। আপনি একটা তো হচ্ছে এই মুহূর্তের সিদ্ধান্ত, আরেকটা মধ্যমেয়াদী, আরেকটা দীর্ঘমেয়াদী। বাপেক্সকে স্ট্রং করে আপনি আমাদের দেশে গ্যাসের যে সম্ভাব্যতা, যা পাওয়ার, সেটা বেশ ব্রাইট। কাজেই বাপেক্সকে আপনি করবেনই। আর আপনি নিশ্চিতভাবে সিস্টেম লস এবং কারচুপির দিকে নজর দেবেন, কেননা আমাদের এখানে এই যে আমাদের রেগুলেটরি কমিশন, তার কাজগুলোকেও আপনি একটু রিভিউ করেন। তিনি আসলে ভোক্তাদের পক্ষের কমিশন, রাষ্ট্রের পক্ষের কমিশন, নাকি সরকারের পক্ষের কমিশন? এই প্রশ্নটি একটু আমি করি মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী। এই যে রেগুলেটরি কমিশন কিংবা জবাবদিহিতা নিশ্চিত করা, সেই সাথে সবচেয়ে বেশি যে বিষয়টা এখন আলোচনায় আসছে সেটা হচ্ছে সিস্টেম লস। এই জায়গাগুলোতে আসলে আমরা জবাবদিহিতা নিশ্চিত করে কি এই সমস্যার সমাধান করতে পারবো? সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন না, বাট ইমিডিয়েট যে ক্রাইসিসটা ডিপেন্ড হয়েছে সেটা থেকে কিছুটা মুক্তি পাবেন, একটু নিঃশ্বাস নিতে পারবেন। যেমন আমি আপনাকে বলি, আজকে যদি শুধু চুরিটা বন্ধ করা যায়, এবং এই চুরি বন্ধ করতে 1 মাসের বেশি সময় লাগে না, যদি ইফ গভর্নমেন্ট ইজ সিরিয়াস, তাহলে আমি 200 থেকে 250 মিলিয়ন গ্যাস আমি কিন্তু সেভ করতে পারি। এটার থেকে একদিকে চুরির পয়সাটা বন্ধ হচ্ছে, আরেকদিকে রেভিনিউ আসতেছে। 2 নম্বর হচ্ছে আমার এক্সিস্টিং যে ওয়েলগুলো আছে, আপনি আরেকটা ছোট্ট এক্সাম্পল এর আগেও দিয়েছিলাম, আজকেও দিই। আপনি দেখবেন যে বিবিএনআর থেকে একটা গ্যাস ক্ষেত্র থেকে যে পরিমাণ গ্যাস তোলে, বিজিএফসিএল আর জিএফএল দুইজনে মিলে ততখানি তুলতে পারে না, অথচ তার রিজার্ভ হচ্ছে বিবিএনআর থেকে 3 গুণ 4 গুণ বেশি। এইটা আমি 2010 এবং 2011 মিলিয়ে একটা কাজ করেছিলাম, কি কোম্পানির নাম, একটা বিদেশি কোম্পানির সঙ্গে, যে বিবিএনআর পারতেছে আমি কেন পারি না, রেস্ট্রিকশনটা কোথায়? আমরা কিন্তু ক্লিয়ারলি 49টা ওয়েল বাই ওয়েল আমরা দেখায় দিয়ে গেছিলাম, কিন্তু এটার কোনো দিন এটা বাস্তবায়নের কোনো দিন চেষ্টা হয়নি, আজ পর্যন্ত হচ্ছে না। ঠিক আছে, আজ পর্যন্ত হচ্ছে না। আমি এর আগে একজন বলা হয়েছে যে 17 বছরের জঞ্জাল, আমি বলবো যে 17 বছরের জঞ্জাল না, এটা 25-26 বছরের জঞ্জাল। ব্যর্থতা, অনীহা জন্য এই অবস্থা। আমি বলি আপনাকে, আমাকে শেষ করতে দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মরহুম রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া এই সেক্টরের প্রতি সিরিয়াসলি আর কেউ তাকায়নি। এই দুই ব্যক্তি ছাড়া এই সেক্টরের প্রতি বঙ্গবন্ধু এবং জিয়া রহমানের অনেক জায়গায় বিপরীতমুখী, কিন্তু এই একটা জায়গায় দে ওয়ার ভেরি ভেরি কোয়ারেন্ট। আমার মতো মানুষ 81 সালে কতটুকু আমার বয়স আছে, চাকরির বয়স, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার সঙ্গে দাঁড়ায় 40 মিনিট কথা বলেছেন। ফেনীতে গেছিলেন উনি গ্যাস মানে এক্সপ্লোরেশন ওয়েল উদ্বোধন করতে। আমি যখন আমাকে জিজ্ঞেস করলেন কি পাওয়া যাবে, স্যার এখানে গ্যাস পাওয়ার, তেল পাবো না কেন, কেন এখানে পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে? সদিচ্ছাটা আসলে খুবই সদিচ্ছা। উনি মাঠে, এবং সেদিন উনি আর ঢাকা ফিরলেন না, সেদিন আমাদের ক্যাম্পে ঘুমাইলেন বেগমগঞ্জে। আমার সিনিয়র অফিসারদের সাথে উনি মিটিং করলেন যে আমি যা বলছি ওনাকে সব ঠিক বলছে। সেই সদিচ্ছাটা কি আসলে এখন যারা আসলে সরকারে আছেন, এখন যারা রাষ্ট্র এটা ওনার, তাদের মধ্যে আমরা দেখতে পাই? আমি বলি যে ওনার পরবর্তীকালে এটা কোনো সরকারেরই থাকে নাই। খালেদা জিয়া সরকারের প্রথম দিকে তাদের এই সদিচ্ছাটা এসেছিল, এবং যার জন্য তারা কিন্তু জাতীয় জ্বালানি নীতি একটা করেছিলেন। আমি বললাম যে নীতি কিন্তু ভালো নীতি হয়েছে, কিন্তু তার বাস্তবায়নটা উল্টা হয়েছে। জি, একটা জায়গায় আমার মনে হয় আমাদের একটু নজর দেওয়া প্রয়োজন কিনা, মানে বেশি জ্বালানি যদি আমরা শুধু কিনে নিয়ে আসি তাহলেই সমস্যার সমাধান হবে কিনা, বা আসলে জ্বালানিটা সঠিকভাবে পৌঁছানোটা আমাদের মূল লক্ষ্য হতে হয় কিনা, সেই প্রশ্নের সঙ্গে আমি ফিরবো। আরেকটা বিরতি নিতে হবে। এটা কোনোদিনই হবে না। রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি, 25 নিবেদিত রাজকাহন দেখছেন। আশরাফ কায়সার, আমরা সদিচ্ছার কথা বলছিলাম। মানে সদিচ্ছাটা আসলে শুধু সরকারের একার থাকলেই তো হবে না, সেটি আমরা যারা ব্যবহার করছি, আমরা যারা ভোক্তা, আমাদেরও তো সেই সদিচ্ছার জায়গাটুকু প্রয়োজন আছে। মানে এই জায়গাটিতে আমরা কতখানি সচেতন হতে পারলাম? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এই পুরো ইকোসিস্টেমটা নিয়ে আপনাকে এক টেবিলে বসতে হবে। আমরা গ্যাস, আমাদের প্রাকৃতিক গ্যাস নষ্ট করেছি লুঙ্গি শুকিয়ে, এবং কোনো বাড়িতে চুলা বন্ধ করা হতো না একটি দেশলাইয়ের কাঠির জন্য, বছরের পর বছর। এই জাতিই কিন্তু আমরা। আজকে যখন আমরা বলছি গ্যাস কেন নাই, তাকে বলতে হবে উনি কত বছর চুলা জ্বালিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে ভোক্তা পর্যায়ে। এবার আপনি বলি যে এই যে সিস্টেম লস এবং চুরি, এইটা তো আমরা সবার চোখের সামনে ঘটছে। আমরা গর্ববোধ করছি যে আমি একটা কানেকশন পেয়েছি যেটা অবৈধ। এই জায়গা থেকে আপনাকে সরতে হবে। আমাদের প্রত্যেকটা বাসাবাড়িতে কি যেন একটা ফিল্টার বসানোর চেষ্টা করছে, যাতে করে তার ঘরে তার চুলাটা বেশি জ্বলে। এই যে মানসিকতা, এখান থেকে আপনাকে বেরোতে হবে। এইটার সলিউশন কিন্তু মানুষকে নিয়ে করতে হবে। আরেকটা কথা আপনাকে বলি যে এরকম একটা গণশুনানির আয়োজন কিন্তু আমরা মানে দীর্ঘদিন কি দেখেছি। দেখুন, গণশুনানি আমরা কি করি জানেন, সব কিছুর ডেফিনেশনটা চেঞ্জ করে দিই। গণশুনানির ডেফিনেশনটা আর গণশুনানি যা হয় এটা কিন্তু পার্থক্য আছে। আপনি এখন বিদেশি বিনিয়োগ চাচ্ছেন, ধরুন অনশোরে চাচ্ছেন, অফশোরে চাচ্ছেন, এদের ভাষা বোঝা। আর আপনি তো পৃথিবীর একমাত্র কান্ট্রি না যে বিনিয়োগ চাচ্ছে, 202টা কান্ট্রি বিনিয়োগ চাচ্ছে। আপনার আমলারা প্রশিক্ষিত? আপনার আমলা কি সুইস ব্যাংকে টাকা পাঠানোর জন্য ইঙ্গিত দেয়, নাকি বাংলাদেশে কূপ খননের জন্য ইঙ্গিত দেয়? এটা আপনি বুঝবেন। কাজেই এই জায়গাগুলোতে সরকারকে একেবারে জিরো টলারেন্সে যেতে হবে। তার দল, তার আমলা, তার মন্ত্রী, আপনার যাকে স্পেয়ার করতে হয় আপনাকে করে ফেলতে হবে। আমার মনে হয় যে মানুষ 2 বছরের জন্য দম ধরতে রাজি, যদি তারা দেখতে পায় যে এরকম একটি সুশাসনের দিকে এনার্জি এবং বিদ্যুৎ যাচ্ছে। আমাদের দেখুন, আমরা সবাই দেশটাকে সামনের দিকে এগোতে দেখতে চাই। আপনার বছরে $15 বিলিয়ন এফডিআই লাগবে, এখন আসে $1.4 বিলিয়ন। এই গ্যাপ আপনি পূরণ করবেন কোন সেক্টরে? অয়েল অ্যান্ড গ্যাস কিন্তু ওয়ান অফ দোজ সেক্টর। আমি যদি বাপেক্সের কূপ খননের পাশাপাশি ওটা করতে পারি, তার জন্য আপনাকে টেক্সাসে গিয়ে দারুণ সব গল্প বলতে হবে এবং সত্যি কথা বলতে হবে। আপনাকে একটা পলিসি করতে হবে এবং এই পলিসি অনুযায়ী আপনাকে বিহেভ করতে হবে। আমরা না পলিসি করি, ওই যে উনি বলছিলেন সমীক্ষা করি, ওইটা ফর দ্য সেক অফ সমীক্ষা অ্যান্ড ফর দ্য সেক অফ পলিসি করলাম, ফিল গুড ফ্যাক্টর হলো, টেবিলে রেখে দিলাম। এবার আমরা কি খোঁজ করি জানেন, এর মধ্যে কি কি লুফলস আছে আমার ব্যক্তিগত বেনিফিটের জন্য। এই অ্যাটিচিউড আপনাকে বদলাতেই হবে। দেখুন, বিএনপি সরকার 6 মাস হয়েছে, এর 90% দায় এই সরকারের না।
অন্তর্বর্তী সরকার সৌরবিদ্যুৎ বাতিল করেছে, আপনি আবার চালু করবেন। FSRU দুটো অন্তত আনার চেষ্টা করেন। আপনি মাটিতে ইনফ্রাস্ট্রাকচার, LNG ইনফ্রাস্ট্রাকচার করার চেষ্টা করেন। 150টা কূপ খনন কি 5 বছরে নাকি 10 বছরে, এ কথা পরিষ্কার করে আপনি বলেন। এবং আপনি যেই ক্ষেত্রগুলো বাপেক্সের বা আমাদের সরকারের হাতে আছে সেগুলোকে টেকনোলজি দিয়ে, আপনি জানেন বাংলাদেশের প্রায় 50%, বেশিও হতে পারে, শেভরন কিন্তু গ্যাস সাপ্লাই দেয়। কাজে শেভরন যদি কূপ থেকে যে এফিসিয়েন্সি দেখাতে পারে, আমরা কেন পারবো না? আপনি কালকে সকাল থেকে কাজ শুরু করতে পারবেন এবং শুধুমাত্র সিস্টেম লস এবং চুরি বন্ধ করে 5 থেকে 7% আপনি প্রবাহ বাড়াতে পারবেন। সদিচ্ছা এবং যত দ্রুততার সাথে সম্ভব কাজ শুরু করার উপরেই আসলে এই সমস্যার সমাধান অনেকখানি নির্ভর করে কিনা। অবশ্যই এটা করে। আশরাফ ভাই তো ধরেন সিস্টেম লস এবং চুরির কথা বললো, এবং আমাদের শুধু সরকারকে কিন্তু সদিচ্ছা থাকলেই হবে না। আমরা যারা জনগণ, আমরা যারা মানুষ, তাদেরকেও সদিচ্ছা থাকতে হবে, সরকারকে সহায়তা করতে হবে। আমি একটা প্রশ্ন যুক্ত করি, মানে জ্বালানি ঘাটতির এই সময়টাতে কোন খাত আগে গ্যাস পাবে সেটাও আসলে আমাদের অবশ্যই আমাদের সেটা করা উচিত। তার আগে আমি আপনার সাথে দুটো কথা অ্যাড করিনি, তখন আমি বলছিলাম, শেষ করতে পারিনি। আমাদের যে দীর্ঘমেয়াদী প্ল্যান আছে সেটার মধ্যে কিন্তু আমাদের পার্বত্য অঞ্চল, যেটার ইনফ্রাস্ট্রাকচার আপনার পার্শ্ববর্তী দেশের মতো, এবং সেখানে তারা কিন্তু প্রচুর গ্যাস পেয়েছে। আমাদের পার্বত্য অঞ্চলে আমাদের অনুসন্ধান বাড়াতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ভোলাতে যেই পরিমাণ গ্যাস আমাদের পাওয়া গেছে সেগুলো হয় পাইপলাইনের মাধ্যমে আমাদের ন্যাশনাল গ্রিডে যুক্ত করা, অথবা কোনো একটা ভাবে ওখান থেকে LNG করে আনা যায় নাকি ঢাকা শিল্প অঞ্চলে, সেটা করা খুবই জরুরি। আর এটা অবশ্যই করা উচিত। আমাদের কোন খাত আগে গ্যাস পাবে, কোন খাতে বিনিয়োগ করলে, গ্যাস বিনিয়োগ করলে আমরা বেশি রিটার্ন পাবো, সেফ রিটার্ন পাবো, সেটা আমাদের করা দরকার। এবং আপনি দেখবেন এই সরকার কিন্তু একটা ক্রাইসিসের সময় সরকারি অফিস আদালত বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো একটু সময় কমিয়ে দিয়েছে, মার্কেটগুলো বন্ধ করে দিয়েছে। সেভাবে আমার ধরেন যেখান থেকে আমার বৈদেশিক মুদ্রা বেশি অর্জন হয়, সেখানে আমার গ্যাসের সরবরাহটা নিশ্চিত করা দরকার, খাতটা আমার নিশ্চিত করা দরকার, আমার ডাইভার্সিফাই করা দরকার। আমি আশরাফের সাথে যোগ করতে চাই, সারা পৃথিবীতে আপনি দেখেন এখন কিন্তু আপনি রিনিউয়েবল এনার্জি বা সৌর বিদ্যুৎ সেটা কিন্তু 35%-এ চলে গেছে, যেখান থেকে আসে সৌরবিদ্যুৎ থেকে আসে এনার্জি। আর আমাদের দেশ কোথায়? 2 থেকে 4%। আমাদের এই জায়গায় নজর দিতে হবে। এবং আমি পজিটিভ কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 3রা আগস্ট 10,000 মেগাওয়াট একটা সৌর ইয়ার থেকে আনার উত্তোলনের একটা প্রক্রিয়া চিন্তা করেছেন, এবং উনি কিন্তু সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের সামনে বলেছেন বিকল্প পন্থাগুলো, যে সৌর বিদ্যুতের যে সৌর প্যানেল স্থাপন এবং ইনভার্টারের যে কাঁচামাল, সেগুলোকে শুল্কমুক্ত করে কত দ্রুত সময়ে আসা যায়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের দেশে আপনি ডিপিপি যেটা করতে দেখবেন যে আপনি 2 থেকে 3 বছর সময় লেগে যায়, এটাকে আমাদের ফাস্ট ট্র্যাকের মধ্যে নিয়ে আসতে হবে 3 মাসের মধ্যে। আর এছাড়া আমাদের স্যার কিন্তু ইয়াতেও ছিলেন, আপনি জানেন যে এনার্জি রেগুলেটরি কমিশন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন, জার্মানি বলেন, USA বলেন, UK বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তারা কিভাবে কাজ করে, আর আমাদের দেশের এনার্জি রেগুলেটরি কমিশনের ভূমিকাটা কি, অবশ্যই একটা মনিটরিং, টোটাল একটা মনিটরিং সিস্টেম থাকা দরকার। আপনি যেহেতু আসলে সরকারি জায়গাকে একটু হলেও আজকে রিপ্রেজেন্ট করছেন, একদম প্রায় শেষ দিকে, আমি একটা সাধারণ মানুষের হয়ে একটা প্রশ্ন করতে চাই। মানে আমি তো একজন ভোক্তা, সরকারি আমাকে আসলে, আমি সেই মূল্যটি কিনে নিচ্ছি, সেই সেবাটি আমি কিনে নিচ্ছি, যেই টাকা দিয়ে আমি এই জিনিসটি সেবাটি কিনে নিচ্ছি, সেই টাকার বিনিময়ে আমি আসলে আমার সেবাটি কবে নাগাদ মানে পাবো? আমি চুলাটি যখন জ্বালাবো তখন আগুনটা আসলে জ্বলবে। আমি বলবো যে সরকার খুবই আপ্রাণভাবে এবং সদিচ্ছা নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব এই সরকার এটা সমাধান করার চেষ্টা করবে। কারণ আপনি দেখেন, কোনো জনরোষ যদি তৈরি হয়, সেই জনরোষ কিন্তু সবার আগে আক্রমণ করবে সরকারকে। তো সরকার জনগণের বন্ধু হিসেবেই কাজ করে যাচ্ছে, এবং উনি চাবে যে জনগণ সরকারের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ। মকবুল ইলাহি চৌধুরী, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই জায়গাটিতে তার মানে আমাদের নবায়নযোগ্য জ্বালানিতে যেহেতু অনেক বেশি গুরুত্ব দিতে হবে, একটা বিকল্প পন্থা আমাদের খুঁজে বের করতে হবে। মানে এই জায়গাগুলোতে আসলে আমরা যেহেতু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার কথা বলছি, খুবই স্বল্প মেয়াদী ঠিক কোন পরিকল্পনাটি করলে এই মুহূর্তে আমরা এই সংকট থেকে খানিকটা স্বস্তি পেতে পারি? নবায়নযোগ্য জ্বালানির অবশ্যই গুরুত্ব আছে, গুরুত্ব দিতে হবে, কিন্তু আমি এত বড় আশাবাদী না। বাংলাদেশের 10%-এর উপরে যতক্ষণ পর্যন্ত টেকনোলজিক্যাল ব্রেক থ্রু না হচ্ছে, এর থেকে উত্তরণ করা সম্ভব না, যত চেষ্টাই করেন। কাজে 90% আপনাকে কিন্তু নির্ভর করতে হবে যেটা কনভেনশনাল এনার্জির উপরে। সেই কনভেনশনাল এনার্জির উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে। কনভেনশনাল এনার্জিটা কি? আপনার তেল, গ্যাস, কয়লা। সেটার জন্য আপনাকে প্রথম যে কাজটা
করতে হবে। আপনার অলরেডি যে গ্যাসটা আছে হাতে, তেল এমন কিছুই নেই, যে গ্যাসটা আছে সেটা যে চুরি, সেই চুরিটা আপনাকে বন্ধ করতে হবে। আমি বলি যে একই সময়ে একটু এই জায়গাটাতে বলে আমলাতান্ত্রিকতার যে জটিলতার কথা আশরাফ কাসার বলছিলেন, সেটাতে কি আসলে আমরা সেই জায়গাটাতে জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো? সবগুলোই করতে হবে। এটা না করতে পারলে তো সিস্টেম লস রিডাকশন হবে কোত্থেকে? আপনাকে আমলাতান্ত্রিক জটিলতাও ছোটাইতে হবে আপনার টেকনোলজি দিয়ে। যেমন এই সিস্টেম লস রিডাকশন কীভাবে করছে, একই মন্ত্রণালয় একটাই ছিল তখন, বিদ্যুৎ জ্বালানি। বিদ্যুৎ পারলো, জ্বালানি পারলো না কেন? বিকজ তারা টেকনোলজি ইউজ করেছে, মিটার বসাই দিয়েছে। এক একটা মিটার আপনাকে দিয়ে বলছে যে আমি তোমার এতটুকু বিদ্যুৎ দিলাম, তুমি আমার এতটুকু রেভিনিউ দিবা। ঠিক আছে, আমরা কিন্তু সেটা পারিনি। এটা আমি অনেক চিৎকার করে এই যে ইয়েতে যখন এনার্জি রেগুলেটরি কমিশনে ছিলাম, আমি 7টা জোনের 7টা মিটার বসিয়ে দিয়েছি, এবং এটাতে অ্যাটলিস্ট এখন বলা যায় যে কোন জোনে কতটুকু আছে। আমি রানাকে রিকোয়েস্ট করব, ইউ আস্ক দ্য কোম্পানিজ টু, এবং তারা কিন্তু কথা দিয়েছিল পাবলিক মিটিংয়ে, ওই যে পাবলিক হিয়ারিংয়ে, যে আমরা আগামী মাস থেকে কোন এলাকায় কতটুকু সিস্টেম লস হচ্ছে আমরা এটা জানাবো। কিন্তু আজ পর্যন্ত তারা জানাই যে, যেহেতু আমরা চলে আসছি, তাদেরকে আর এটা জিজ্ঞেস করার কেউ ছিল না। কাজেই না, কথা সরকার রাখছে না, সরকার বরং আরও বিরক্ত হয়ে এইসব ঝামেলা করে কেন, ওই বার্কের ক্ষমতা উইথড্র করে ফেলছিল। আমি একটু একটা লাইন বলি আপনাকে। বাপের ক্ষমতা উইথড্র করে ফেলছিল। সংবাদপত্রে দেখবেন তিতাসের মিটার রিডার আর পিডিবির মিটার রিডারদের একাধিক বাড়ি, এটা নিউজ হয়। তার মানে দেখেন কত ইনস্টিটিউশনাল পর্যায়ে গেছে চুরিটা, যে মিটার রিডারের 8তলা বাড়ি এবং একাধিক বাড়ি, এটা নিউজ হয়। আমাদের এতটাই গা সহা হয়ে গেছে, যার দিনান্তে পান্তা ফুরানোর অবস্থা, তার কিন্তু ব্যাপক বাড়িঘর হয়েছে। চুরিটা এই মাত্রায় গেছে। আরেকটা সুখবর দিয়ে আপনাকে শেষ করি। আমাদের তো $40 বিলিয়ন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তার বায়ার কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকানরা। ওই দেশে চাপ রয়েছে রিনিউয়েবল এনার্জি দিয়ে তার শার্টটা বা তার পোশাকটি তৈরি হয়েছে কিনা। এখন গার্মেন্টের উপরে চাপ এসেছে যে সে যেন সৌরবিদ্যুৎ প্যানেল ফ্যাক্টরির উপরে বসায়। খুব দ্রুত আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন বায়ারদের প্রেসারে। আমি একটু বলতে চাই, 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ডে আমি যেটা বলতে চাই আশরাফ ভাইয়ের কথার সাথে, আমার সোলার এনার্জিটা আসার সাথে সাথে সেই সোলার এনার্জিটা ন্যাশনাল গ্রিড নিতে পারবে নাকি, বা সেটা কিভাবে আমরা দিব সেটাও দেখতে। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই, জ্বালানি নিরাপত্তা কিন্তু দেশের সার্বভৌমত্বের উপর। ধন্যবাদ আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকে বিদায় নিচ্ছি। জিপি তিশপাত, নিয়মিত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।